গত রাত্রে সারাটা রাতই ছিল একটি গুজবের রাত। মূলত এই গুজব ছড়ানোর কারণটা ছিল যে সেনাপ্রধান নাকি জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছেন এবং তার আজকে সকাল 10টার সময় একটি সাংবাদিক সম্মেলন বলুন আর একটি বক্তব্য যেটাই বলুন আপনারা সেটা দেওয়ার কথা ছিল, কিন্তু কাজের কাজ আসলে কিছুই হয়নি। কিন্তু এই গুজবটা কেন ছড়ানো হলো, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মানুষকে আমরা দেখেছি বরং এটা নিয়ে সংবাদ করতে, এবং এক ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছে। পুরোটা রাতই মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠায় কেটেছে। মানুষ সংখ্যায় ছিল যারা এই জরুরি অবস্থা ঘোষণার কথা বলছেন। আমার কাছে কেন জানি মনে হয় অনেকে বুঝে না বুঝে এই কথাগুলো বলছেন, এবং এই জরুরি অবস্থা ঘোষণার এখতিয়ার আসলে কার, এবং জরুরি অবস্থা ঘোষণা করতে গেলে কার প্রতিস্বাক্ষর লাগবে, এইটাই আমার মনে হয় বাংলাদেশে বেশিরভাগই যারা, বিশেষ করে যারা মিডিয়ায় এমনকি কথা বলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, এদেরও অনেকেই জানে না, না জেনেই, এবং সাধারণ আম পাবলিক তো আর আছেই, তারা এমনভাবে বিষয়টা গতকালকে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিলেন। এমনকি আমি ব্যক্তিগতভাবে 2টি ফোন কল পেয়েছি কাল রাত্রে যে জরুরি অবস্থা ঘোষণা হচ্ছে, আপনারা কিছু জানেন কিনা এবং এটা কারণটা কি। আমি বললাম এগুলা সম্পূর্ণই গুজব, আনটিল অ্যান্ড আনলেস ওই রকম পরিস্থিতি সৃষ্টি না হবে এর আগে জরুরি অবস্থা ঘোষণার আসলে কোনো সম্ভাবনা নেই। আমি এটার সাথে আপনারা খেয়াল করে দেখবেন গত কিছুদিন থেকে এনসিপির নেতৃবৃন্দের এক ধরনের বাগাড়ম্বর বক্তৃতা বিবৃতি এবং সেনাবাহিনীকে জড়িয়ে যে কেউ বলছেন একটা বীরত্বপূর্ণ বিবৃতি, কেউ বা বলছেন অতিমাত্রার উৎসাহী, আবার কেউ বা বলছেন এটা চরম বেয়াদবীয়। কারণ সেনাবাহিনী অবশ্যই আমাদের দেশ ও জাতির নিরাপত্তা রক্ষার প্রতীক। সেনাবাহিনী আমাদের গর্বের প্রতীক, অক্ষের প্রতীক। দেশের প্রতিটি দুর্যোগে এগিয়ে এসেছে সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে নিয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে একটি গোষ্ঠীর পক্ষ থেকে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, এবং এর সাথে যোগ হয়েছে পতিত ফ্যাসিবাদী শাসকদের ইন্ধনও, যার ফলে এটা একত্রিত হয়ে বেশ সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছিল। যাই হোক, আমি প্রথমে আসি আমরা এই জরুরি অবস্থা ঘোষণা করার ব্যাপারে বাংলাদেশের সংবিধানে কি বলা আছে। আমরা একটা একটু দেখেন দর্শক, আমি আগেই বলছি অনেকে বুঝে না বুঝেই এই বিষয়গুলো শেয়ার করেন, কথা বলেন, তাদের আদৌ সাংবিধানিক যে গ্রাউন্ডসটা এটা সম্পর্কে আমার যেটা মনে হয় অনেকের স্পষ্ট ধারণা নেই। আমি খুব সংক্ষেপে যেটা বিশেষ করে জরুরি অবস্থা সম্পর্কে বলা হয়েছে আমরা একটু যদি পড়ি, সংবিধানের 141 খ এখানে বলা হচ্ছে যে জরুরি বিধিমালায় রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে এমন জরুরি অবস্থা বিদ্যমান রহিয়াছে যাহাতে যুদ্ধ বা বহিরাক্রমণ অথবা অভ্যন্তরীণ গোলযোগ দ্বারা বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহা হইলে তিনি, অর্থাৎ রাষ্ট্রপতির কথা বলা হচ্ছে, তিনি অনধিক 120 দিনের জন্য, অর্থাৎ 4 মাসের জন্য 120 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন। অর্থাৎ 120 দিনের জন্য রাষ্ট্রপতির সেই ক্ষমতা আছে। তবে পরের অংশ হয়তো অনেকেই পড়েন নাই, তবে শর্ত থাকে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষর প্রয়োজন হইবে। আমি আবার বলি লাইনটা দর্শক, তবে শর্ত থাকে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষর প্রয়োজন হইবে। এখন যেহেতু প্রধানমন্ত্রী নেই, প্রধানমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কি জরুরি অবস্থা ঘোষণার দিকে যাবেন? আমার অ্যানালাইসিস হচ্ছে ন। এখন এই জরুরি অবস্থা ঘোষণা করলে কি কি সমস্যা হতে পারে এবং কি কারণে তারা বলছেন যে যদি বিশেষ প্রয়োজনে, যদি মনে করেন দেশের যে প্রচলিত ল এনফোর্সমেন্ট এজেন্সি তারা ল অ্যান্ড অর্ডার রিস্টোর করতে পারে না, সেই ক্ষেত্রে এটাকে কন্ট্রোলের জন্য, এবং এই জরুরি অবস্থা ঘোষণার সাথে সাথে হয় কি সভা সমাবেশ মিছিল মিটিং এগুলোও বন্ধ হয়ে যায়। আরও অনেকগুলো বিষয় আছে, আমি এত ডিটেলস যাব না। যেটা নিয়ে শঙ্কা করা হচ্ছে আমি সেটাই বলি। যেটা
হয় জরুরি অবস্থা ঘোষণা করলে আপনার মৌলিক অধিকারগুলা ভায়োলেট হয়। মৌলিক অধিকার যেমন আপনি মনে করেন আপনি একটা কাজ করতে যাবেন বা একটা মিছিল করতে যাবেন, জরুরি অবস্থার মধ্যে আপনি করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি কোর্টে গেলেও তখন আর স্বাভাবিক যে ল অ্যান্ড অর্ডার আছে বা কনস্টিটিউশনাল যে রাইটস আছে সেটা আপনি পাবেন না। এখন আসেন এই জরুরি অবস্থার কথাটা কেন আসলো? বাংলাদেশে কি এখন আদৌ সরকার কাউকে সভা সমাবেশ মিছিল মিটিং করতে বাধা দিচ্ছে? আনসার হচ্ছে না। প্রত্যেকেই তার সভা সমাবেশ করছে, যদিও পতিত ফ্যাসিবাদী শাসকের দুই একটা মিছিল আমরা দেখলাম যে করার চেষ্টা করা হয়েছিল, সেটা সাধারণ জনগণ সেটাকে প্রতিহত করেছে। এখন এই জরুরি অবস্থা 120 দিনের জন্য করতে পারবেন, তবে সেখানে আবারও বলছি প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে তার প্রতিস্বাক্ষর, সুস্পষ্টভাবে বলা হচ্ছে পরামর্শ নয়, তার প্রতিস্বাক্ষর প্রয়োজন হবে। তাহলে কিভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়? এটা ছিল সম্পূর্ণরূপে প্রপাগান্ডা এবং মিথ্যা তথ্য ছড়িয়ে এক ধরনের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি এবং মানুষের মধ্যে ভীতি সঞ্চার করা। এটার বাহিরে আর কিছুই নয়। এখন আসেন এইটার সাথে তাহলে কারা জড়িত? গত কিছুদিন থেকেই এনসিপির কয়েকজন, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ, সার্জিস পাটোয়ারি সহ আরও অনেকেই কিছু বিবৃতি দিয়েছেন সেনাবাহিনীর বিরুদ্ধে। আমি সেনাবাহিনীর বিরুদ্ধেই বলবো, তারা বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে না, এটা সেনা প্রধানের বিরুদ্ধে। সেনাপ্রধান যে কথাটা বলছিলেন, আমি আমার আগে একটা ভিডিও করেছি, আমি সেখানে ডিটেলস ব্যাখ্যা করেছি দর্শক, যে সেনাবাহিনী প্রধান যেটা বলেছেন সেটা তার পূর্বের অবস্থানেরই ধারাবাহিকতা, যে ইনক্লুসিভ নির্বাচন। ইয়েস, ইউ ক্যান মেক দ্য কনভারসেশন যে সেই ইনক্লুসিভ নির্বাচনের কথা 2014, 18 বা 24 কথাই ছিল, এবং সেই ইনক্লুসিভ নির্বাচনের কথা ভারতের সরকারও বলাতেও, ভারতের সেনাপ্রধানেরও ইচ্ছা প্রকাশের মাধ্যমেও সমালোচনাটা চলে আসছে আমাদের কাছে। সেই ইনক্লুসিভ নির্বাচন হবে কি হবে না, এটি হবে সম্পূর্ণরূপে রাজনৈতিক দলগুলোর অক্ষমতার উপর, ইনক্লুডিং যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা বসে সেই সিদ্ধান্ত নেবেন। সেখানে শুধুমাত্রই এনসিপির দায়িত্ব নয় আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না। তাছাড়া এটা তো সেনাপ্রধান আগেও তার একটা অনুষ্ঠানে বলেছিলেন ইনক্লুসিভ নির্বাচন। এই ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছিল হাসনাতের যে বিবৃতিটা, সেই বিবৃতির ভাষাটা, এবং গতকালকে সেই এবি পার্টি যেটা অরিজিনালি আমি মনে করি তিনিও ওই জামাত থেকে যিনি এসেছিলেন, যে নজরুল ইসলাম সাহেব যে দলের সভাপতি, তিনি ওই দলের সেক্রেটারি, সেই ব্যারিস্টার ফুয়াদের সেই বক্তব্যটা, আমি তার এই বক্তব্যকে ব্যক্তিগতভাবে মেনে নিতে পারি না। তিনি কথা বলেন সুন্দর, তার কথা বলার স্টাইল সুন্দর, কিন্তু তার এই বক্তব্যটা সেনাবাহিনীকে নিয়ে তিনি যে ভাষায় তিরস্কার করেছেন এবং সেনাবাহিনীকে যেভাবে উদ্ধত দেখিয়ে বক্তব্য দিয়েছেন, নো, মাই ক্লিয়ার স্ট্যান্ড ইজ দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এন্ড অফ দ্য ডে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এই বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জনগণের পক্ষে দাঁড়িয়েছে সব সময়। এই সেনাবাহিনী আমাদের অক্ষের প্রতীক, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। তারা 5 অগাস্টও জনগণের পক্ষেই দাঁড়িয়েছে। কেন এই সেনাবাহিনীকে এখন জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে? দুটা কারণ হতে পারে। এক, এনসিপির যেন তারা বিবৃতি দিচ্ছেন, তাদের সেই সকল দ্বিতীয় রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিকের স্বপ্ন তারা এখনও দেখেন, খোয়াব তারা এখনও দেখেন। তারা এখনও মনে করেন এই সরকারকে, অভ্যুত্থানের ফলে যে সরকার হয়েছে, এই সরকারকে একটি বিপ্লবী সরকারের রূপ দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ করিয়ে সেখানে একটি নতুন সংবিধান বা বিপ্লবী সরকারের চিন্তা তারা করেন। সেইটার থেকেও তারা হতে পারে সেনাবাহিনীকে চাচ্ছেন জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে তারা যদি সেকেন্ড রিপাবলিকের দিকে যেতে পারেন। শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, তার পদ থেকে সরে গেলেন কি গেলেন না তাতে কিছুই যায় আসে না। এটা নির্ভর করে যে সরকার থাকবে তার অনুমতির উপর, তার প্রতিস্বাক্ষরের উপর জরুরি অবস্থা হবে কি হবে না, সহজ কথায়। কাজেই এখানে
শাহাবুদ্দিনের সরে যাওয়া বা থাকায় খুব একটা ডিফারেন্স হচ্ছে বলে আমি অন্ততপক্ষে মনে করি না। এটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে সেই পতিত ফ্যাসিবাদী শাসকের অনুগতরা তারা বিভিন্নভাবে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমি বিতর্কের খাতিরে ধরে নিতেই পারি, আমি এটা বলতে পারছি না যে এই সরকার সম্পূর্ণরূপে ল অ্যান্ড অর্ডারকে রিস্টোর করতে পেরেছে, সমাজে শান্তি আনতে পেরেছে। কিছু বিশৃঙ্খলা, কিছু সামাজিক অশান্তি, রাজনৈতিক অশান্তি, ছিনতাই, চাঁদাবাজি, দখল বেদখল এগুলো যে হচ্ছে না আমি সেটা বলছি না, হচ্ছে। কিন্তু এমন কোনো পরিস্থিতি হয়ে যায়নি যে এই সরকারের ব্যর্থতার ফলে এখন আপনি জরুরি অবস্থার মতো পর্যায়ে চলে যাবেন। নো। আর সেই ক্ষেত্রে এই এনসিপির যাদের দ্বিতীয় বিপ্লবের স্বপ্ন তারা দেখছেন, তাদের সাথে পতিত ফেসিবাদী আওয়ামী লীগের যে দূষররা আছে, বিভিন্নভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, জরুরি অবস্থা আনার চেষ্টা করছে, মিলিটারি ইন্টারভিউনের চেষ্টা করছে, তাদের ফিরে আসার জন্য নানা ধরনের ফন্দিফিকেট তারা করছে এবং তারা নানা ধরনের গুজব ছড়াচ্ছে। আর সে কারণেই গতকাল রাতটা ছিল পুরো রাতটাই একটি গুজবের রাত। তবে নিশ্চিত থাকুন, দেশে এমন কোনো পরিস্থিতি হয়ে যায়নি যে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে, সংবিধান স্থগিত করতে হবে, মানুষের মৌলিক অধিকারগুলোকে স্থগিত করতে হবে। যে প্রক্রিয়ায় চলছে আমরা বিশ্বাস করি সকলের দায়িত্বশীলতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে এই সরকারকে সহযোগিতা করবেন এবং নির্বাচন না হওয়া পর্যন্ত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, স্বাভাবিক প্রক্রিয়ায় সরকার, গণতন্ত্র, রাষ্ট্র কাঠামো ফিরে না আসা পর্যন্ত আমরা সকলেই দায়িত্বশীল ভূমিকা পালন করব। আর এই ধরনের গুজবে কান দিয়ে বা গুজবের সংবাদ শুনে কেউ যেন বিভ্রান্ত না হন, অথেন্টিকেটেড নিউজ না আসা পর্যন্ত আপনার ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। এবং আমি পাশাপাশি এই দাবিও জানাচ্ছি যে সোশ্যাল মিডিয়া সহ এই গুজব যারা ছড়ায় তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং এই গুজব ছড়ানোকারীদের বা সোশ্যাল মিডিয়ার যে নীতিমালা, সেই নীতিমালাকে সময়ের সাথে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে এটা একটি নতুন সোশ্যাল মিডিয়া নীতিমালা প্রণয়ন করা উচিত বলে আমি মনে করি। আজ এ পর্যন্তই।